রাত যত বাড়ে ঘরের দেওয়ালগুলো যেন তত কাছে এগিয়ে আসে। তুমি ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আছো, কিন্তু আসলে তুমি কিছুই দেখছো না। শেষ মেসেজটা এসে থমকে গেছে প্রায় ৩ ঘন্টা আগে। তুমি অপেক্ষা করছো। এই অপেক্ষাটা তোমার চেনা। এটা সেই পরিচিত নীরবতা যা তোমাকে প্রতি রাতে মনে করিয়ে দেয় একটা মস্ত বড় ভিড়ের মধ্যেও তুমি আসলে কতটা একা। তুমি ভাবো তুমি সবাইকে ভালোবাসো, তুমি ভাবো তুমি ভীষণ দয়ালু, কিন্তু নিজেকে একবারও জিজ্ঞেস করেছো কি এটা কি সত্যি দয়া, নাকি স্রেফ একটা ভয়? কাউকেও না বলতে না পারার ভয়, কাউকে হারিয়ে ফেলার ভয়, কেউ তোমাকে খারাপ ভাববে এই আতঙ্কে তুমি নিজের ভেতরের প্রতিটা ইচ্ছেকে প্রতিদিন শ্বাসরোধ করে খুন করো। আর তারা সেটা খুব ভালো করেই জানে। রাস্তার ধারের ওই ল্যাম্পপোস্টটার দিকে তাকাও। ওটা যতক্ষণ আলো দেয় মানুষ ততক্ষণই ওর নিচে দাঁড়ায়। আলো ফুরিয়ে গেলে কেউ ওই লোহার খুঁটিটার দিকে ফিরেও তাকায় না। তোমার জীবনটাও কি ঠিক এই ল্যাম্পপোস্টার মতো হয়ে যায়নি? যখন তাদের অন্ধকার বাড়ে, যখন তাদের একটা কাঁধ দরকার হয়, যখন তাদের নিজেদের স্বার্থের জন্য কাউকে প্রয়োজন হয়, তখন তোমার ফোনটা বেজে ওঠে। তুমি নিজের সব কাজ ফেলে, নিজের সব ক্লান্তি ভুলে তাদের দিকে হাত বাড়িয়ে দাও। তুমি ভাবো এবার হয়তো তারা তোমার মূল্য বুঝবে, এবার হয়তো তারা তোমাকে সত্যি ভালোবাসবে। কিন্তু কাজটা শেষ হতেই চাদরটা বদলে যায়, আবহাওয়া বদলে যায়, তাদের গলার সুর পাল্টে যায়। আচমকা তুমি আবার সেই চেনা বৃত্তের বাইরে ছিটকে পড়ো। তারা তোমাকে চেনে, কিন্তু শুধু তাদের প্রয়োজনের সময়। তারা তোমাকে খোঁজে, কিন্তু শুধু তাদের শূন্যতা পূরণের জন্য। তুমি আয়নার সামনে দাঁড়াও, নিজের চোখের দিকে তাকাও। ওই চোখে কোনো আলো নেই, শুধু একটা ক্লান্ত, নিঃশেষ হয়ে যাওয়া মানুষের ছায়া আছে। তুমি যাদের জন্য নিজের শেষ রক্তবিন্দু পর্যন্ত দিতে রাজি, তারা কি তোমার একটা খারাপ দিনে পাশে বসার সময়টুকুও পায়? পায় না। অথচ তুমি নিজেকে বুঝিয়েছ এটাই হয়তো স্বাভাবিক, সবাই হয়তো এমনই ব্যস্ত থাকে। কিন্তু মনকে দেওয়া এই সান্ত্বনাটা যে একটা মস্ত বড় মিথ্যে, সেটা তুমিও জানো। তুমি আসলে একটা চোরাবালিতে দাঁড়িয়ে আছো, যেখানে তুমি যত বেশি মানুষকে ধরে বাঁচতে চাইছো, তত বেশি নিজের ভেতরে তলিয়ে যাচ্ছ। তুমি ভাবছো তুমি তাদের সাহায্য করছো, কিন্তু আসলে তুমি তাদের হাতে নিজের চাবুকটা তুলে দিচ্ছ। সবচেয়ে অদ্ভুত কি জানো, এই পুরো খেলাটার মধ্যে একটা এমন সূক্ষ্ম মনস্তাত্ত্বিক ফাঁদ পাতা আছে, যেটা তুমি নিজের অজান্তেই প্রতিদিন তৈরি করছো। আর সেই ফাঁদের কারণেই তারা তোমাকে ব্যবহার করার সাহস পায়। সেই আসল সত্যটা যদি তুমি একবার সামনাসামনি দেখে ফেলো, তাহলে হয়তো নিজের ওপর ঘেন্না ধরে যাবে তোমার। তুমি সেই ঘেন্নাটা এড়াতে চাও, তাই তুমি প্রতিদিন একটা মুখোশ পরো, অতিরিক্ত ভালো মানুষের মুখোশ। নিজের সবচেয়ে প্রিয় জিনিসটা অন্যকে দিয়ে দেওয়ার পর যখন বুকটা ফাঁকা লাগে, তুমি তখনও হাসো। তুমি ভাবো তুমি খুব মহান। কিন্তু সত্যি করে বলো তো, একা ঘরে যখন আলো নিভে যায়, তখন কি এই মহানুভবতার গল্পটা নিজের কাছেই ভীষণ সস্তা আর খাপছাড়া মনে হয় না? আসলে তুমি ভালো মানুষ নও, তুমি একজন ক্ষুধার্ত মানুষ। তোমার খিদেটা অন্যের নয়, তোমার খিদেটা হলো মনোযোগের। কেউ একজন এসে তোমাকে বলবে যে তুমি তাদের জীবনে কতটা জরুরি, কেউ একজন তোমার পিঠ চাপড়ে দেবে। এই এক ফোঁটা স্বীকৃতির জন্য তুমি চাতক পাখির মতো বসে আছো। তারা যখন তোমাকে ব্যবহার করে চলে যায়, তুমি কিন্তু তখনই বুঝতে পারো, তোমার ভিতরে একটা সূক্ষ্ম অ্যালার্ম বেজে ওঠে। তুমি সেই ঘেন্নাটা এড়াতে চাও, তাই তুমি প্রতিদিন একটা মুখোশ পরো, অতিরিক্ত ভালো মানুষের মুখোশ। নিজের সবচেয়ে প্রিয় জিনিসটা অন্যকে দিয়ে দেওয়ার পর যখন বুকটা ফাঁকা লাগে, তুমি তখনও হাসো। তুমি ভাবো তুমি খুব মহান। কিন্তু সত্যি করে বলো তো, একা ঘরে যখন আলো নিভে যায়, তখন কি এই মহানুভবতার গল্পটা নিজের কাছেই ভীষণ সস্তা আর খাপছাড়া মনে হয় না? আসলে তুমি ভালো মানুষ নও, তুমি একজন ক্ষুধার্ত মানুষ। তোমার খিদেটা অন্যের নয়, তোমার খিদেটা হলো মনোযোগের। কেউ একজন এসে তোমাকে বলবে যে তুমি তাদের জীবনে কতটা জরুরি, কেউ একজন তোমার পিঠ চাপড়ে দেবে। এই এক ফোঁটা স্বীকৃতির জন্য তুমি চাতক পাখির মতো বসে আছো। তারা যখন তোমাকে ব্যবহার করে চলে যায়, তুমি কিন্তু তখনই বুঝতে পারো, তোমার ভেতরে একটা সূক্ষ্ম অ্যালার্ম বেজে ওঠে। কিন্তু তুমি জোর করে সেই শব্দটাকে চেপে দাও।
নিজের মনকে বলো, না, ও হয়তো এই রকম বলতে চায়নি, ওর সময়টা এখন খারাপ যাচ্ছে। তুমি অন্যের অন্যায়কে জাস্টিফাই করতে করতে নিজের আত্মসম্মানকে ধুলোয় মিশিয়ে দিয়েছ। কেন জানো? কারণ তুমি একা হতে ভয় পাও। ওই মানুষগুলো যদি তোমার জীবন থেকে চলে যায়, তবে এই নিস্তব্ধ ঘরটায় তুমি কার মুখোমুখি দাঁড়াবে? নিজের সেই শূন্যতার মুখোমুখি দাঁড়ানোর সাহস তোমার নেই বলেই তুমি একটা বিষাক্ত সম্পর্ককে, একটা একতরফা বন্ধুত্বকে অক্সিজেনের মতো আঁকড়ে ধরে আছো। তুমি নিজেকে বোঝাও যে তুমি খুব দরকারি, কিন্তু দরকারি হওয়া আর দরদ পাওয়ার মধ্যে যে আকাশ পাতাল তফাত, সেটা তুমি গুলিয়ে ফেলেছ। একটা টিস্যু পেপারও মানুষের খুব দরকারে লাগে, কিন্তু কাজ শেষ হলে মানুষ সেটাকে ডাস্টবিনে ফেলে দেয়। তোমার অবস্থানটাও কি ঠিক তেমন নয়? তারা যখন হাসি, সেই হাসিতে তোমার কোনো ভাগ থাকে না। তারা যখন আনন্দে মেতে ওঠে, তখন তোমাকে আমন্ত্রণ জানানোর কথা তাদের মনেও পড়ে না। কিন্তু যখন তাদের চোখের জল মোছার জন্য একটা নরম হাতির প্রয়োজন হয়, তখন ঠিক তোমার কথা মনে পড়ে। তুমি এই সত্যটা দেখতে পাচ্ছ, কিন্তু স্বীকার করতে পারছো না। কারণ স্বীকার করলেই তোমাকে মেনে নিতে হবে যে এতদিন ধরে যাদের তুমি নিজের ভেবে এসেছো, তারা আসলে তোমার একাকিত্বের সুযোগ নিয়ে নিজেদের স্বার্থের প্রাসাদ বানিয়েছে। তারা তোমার এই নরম মনের সুযোগ নেয়নি, তুমি নিজেই তাদের আমন্ত্রণ জানিয়েছ তোমাকে পিষে দিয়ে চলে যাওয়ার জন্য। এই যে নিজের অবহেলাকে তুমি দিনের পর দিন সয়ে যাচ্ছ, এর পেছনে একটা গভীর মনস্তাত্ত্বিক কারণ আছে, একটা গভীর অন্ধকার খেলা যা তোমার মগজের ভেতরে নিঃশব্দে চলছে। কিন্তু এর পরের ধাপে যে চরম নিষ্ঠুর সত্যটা তোমার নিজের সম্পর্কেই উদ্ঘাটিত হতে চলেছে, তা দেখার জন্য তুমি কি সত্যিই প্রস্তুত? সেই প্রস্তুত তুমি নও, কারণ নিজের মগজের ভেতরে চলা এই জটিল খেলাটা তুমি কখনোই তলিয়ে দেখনি। মনস্তত্ত্বের ভাষায় একে বলে ইন্টারমিটেন্ট রিইনফোর্সমেন্ট বা অনিয়মিত প্রাপ্তির ফাঁদ। জুয়ারিরা যেভাবে একটা লটারির আশায় নিজের সবটুকু বাজি ধরে বসে থাকে, ঠিক একইভাবে তুমিও ওই মানুষটার অবহেলার মাঝেও অল্প একটুখানি মনোযোগের আশায় চাতক পাখির মতো বুঁদ হয়ে আছো। তারা যখন তোমাকে 10টা দিন লাথি মেরে তাড়িয়ে দেয় আর 11তম দিনে এসে একটা মিষ্টি করে কথা বলে, তোমার মস্তিষ্ক তখন ডোপামিনের এক তীব্র জোয়ারে ভেসে যায়। তুমি ভাবো, এই তো সে বদলে গেছে, কিন্তু আসলে সে বদলায়নি। সে শুধু তোমার চাবুকের গতিটা নিয়ন্ত্রণ করছে। তারা কিন্তু খুব সূক্ষ্মভাবে তোমার এই মানসিক দুর্বলতাটা ধরে ফেলেছে। একে কন্ডিশনিং বলা চলে। তারা ভালো করেই জানে তোমাকে 4টে কড়া কথা শুনিয়ে দিলেও দিন শেষে একটা আলতো হাসিতেই তোমার সব অভিমান গলে জল হয়ে যাবে। তুমি আসলে এক ধরনের ইমোশনাল ব্ল্যাকমেলিংয়ের জালে বন্দী হয়ে আছো, যেখানে অন্যায়কারী সে হলেও প্রতিটা ভুলের জন্য অপরাধবোধটা তোমার নিজের ভেতরে জন্ম নেয়। একা একা বিছানায় শুয়ে তুমি নিজেকেই প্রশ্ন করতে শুরু করো, আমি কি কোথাও কমতি রাখলাম? আমার কোনো ব্যবহারেও কষ্ট পেল না তো? তুমি দিনের পর দিন তাদের দেওয়া এই মানসিক যন্ত্রণাকে সয়ে নিচ্ছ, কারণ তোমার অতীত বা তোমার শৈশবের কোনো একটা অবহেলা তোমাকে ভুল শিক্ষা দিয়েছে। তুমি বিশ্বাস করতে শুরু করেছো যে ভালোবাসা সহজে পাওয়া যায় না, ভালোবাসা পেতে গেলে নিজেকে বিলিয়ে দিতে হয়, অনেক কষ্ট করে সেটা অর্জন করতে হয়। এই মারাত্মক ভুল ধারণাটাই তোমাকে আজ এই চোরাবালিতে এনে দাঁড় করিয়েছে। তুমি ভাবছো তুমি তাদের আগলে রাখছো, তাদের পাশে বিপদে দাঁড়াচ্ছ, কিন্তু সত্যিটা হলো তুমি নিজের ভেতরের একাকিত্বের তীব্র ভয়টাকে আড়াল করার জন্য সামনের মানুষের প্রতিটা অন্যায়কে নিঃশব্দে প্রশ্রয় দিয়ে যাচ্ছ। কিন্তু এই মনস্তাত্ত্বিক খেলাটার শেষ এখানেই নয়। তারা তোমাকে শুধু নিজের প্রয়োজনে ব্যবহারই করছে না, তারা খুব ঠান্ডা মাথায় ধীর গতিতে তোমার নিজের প্রতি নিজের যে বিশ্বাস, সেটাকে চিরতরে ধ্বংস করে দিচ্ছে। তোমার এই নীরব আত্মত্যাগকে তারা তোমার উদারতা নয়, বরং তোমার অক্ষমতা বলে ধরে নিয়েছে। আর এই ধ্বংসের প্রক্রিয়াটা এতই নিঃশব্দে ঘটছে যে এর পরের ধাপে যে চরম আর অস্বস্তিকর সত্যটা তোমার নিজের অস্তিত্বকে কাঁপিয়ে দিতে চলেছে, তা শোনার মতো সাহস হয়তো তোমার এখনো তৈরি হয়নি। সেই অস্বস্তিকর সত্যটা হলো, তারা তোমাকে কখনো ভালোবাসেনি আর কোনোদিন বাসবেও না। তুমি তাদের কাছে কোনো রক্তমাংসের মানুষ নও, তুমি হলে স্রেফ একটা সস্তা বিকল্প। যখন তাদের আসল প্রিয় মানুষগুলো ব্যস্ত থাকে, যখন তাদের চেনা পৃথিবীটা একটু ফাঁকা হয়ে যায়, তখন সেই ফাঁকা সময়টুকু কাটানোর জন্য তারা তোমাকে বেছে নেয়। তুমি ভাবছো তুমি তাদের জীবনের একটা বড় অংশ জুড়ে আছো, কিন্তু সত্যিটা হলো তুমি তাদের অবসরের বিনোদন মাত্র।
তুমি তাদের জীবনে একটা ব্যাকআপ প্ল্যান, যার কোনো নিজস্ব মর্যাদা নেই। একটু ভেবে দেখো, শেষ কবে তারা তোমার কোনো খুশির খবর শুনে মন থেকে আনন্দিত হয়েছিল? শেষ কবে তারা নিজে থেকে জানতে চেয়েছিল যে তুমি কেমন আছো? মনে পড়বে না, কারণ তোমার ভালো থাকা বা খারাপ থাকা নিয়ে তাদের কিচ্ছু আসে যায় না। তারা শুধু চেনে তোমার ভেতরের ওই উজাড় করে দেওয়ার ক্ষমতাটুকুকে। তুমি নিজেকে বিলিয়ে দিয়ে ভাবছো তুমি সম্পর্ক টিকিয়ে রাখছো, কিন্তু আসলে তুমি নিজের অবমূল্যায়ন করার একটা চিরস্থায়ী লাইসেন্স তাদের হাতে লিখে দিয়েছো। তারা জানে তোমার কোনো আত্মসম্মান নেই। তারা জানে যতই অপমান করা হোক না কেন, তুমি ঠিক ফিরে আসবে। সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা কি জানো? তুমি নিজেই এখন এই অপমানে অভ্যস্ত হয়ে গেছো। তোমার অবচেতন মন বিশ্বাস করতে শুরু করেছে যে তুমি হয়তো এর চেয়ে ভালো কিছু পাওয়ার যোগ্যই নও। তাই কেউ তোমাকে একটুখানি অবহেলা করলে তুমি আর অবাক হও না, বরং সেটাকেই স্বাভাবিক ধরে নাও। নিজের অজান্তেই তুমি এমন একটা মানসিক দাসত্ব বরণ করে নিয়েছো, যেখানে প্রতিটা দিন কাটে অন্যের মর্জির ওপর নির্ভর করে। তুমি তাদের চোখের ইশারায় হাসো, তাদের অবহেলায় কাঁদো, আর নিজের অস্তিত্বকে প্রতি মুহূর্তে ছোট করতে করতে প্রায় শূন্যে নামিয়ে এনেছো। এই নির্মম সত্যটা মেনে নেওয়া কঠিন যে যাদের জন্য তুমি নিজের সবকিছু বাজি ধরলে, তাদের কাছে তোমার মূল্য একটা খেলনার চেয়ে বেশি কিছু নয়। মন যখন পুরনো হয়ে যায়, মানুষ যেমন সেটাকে অবহেলায় ঘরের কোণে ফেলে রাখে, তোমার অবস্থানটাও আজ ঠিক তেমন। কিন্তু এর চেয়েও বড় একটা ধাক্কা তোমার জন্য অপেক্ষা করছে, কারণ এই ব্যবহারের পেছনে শুধু তাদের স্বার্থপরতা দায়ী নয়, এর পেছনে লুকিয়ে আছে তোমার নিজের ভেতরের এমন এক চরম অন্ধকার দিক, যা তুমি নিজের কাছেও কোনোদিন স্বীকার করতে চাওনি। সেই অন্ধকার দিকটা হলো তুমি নিজেই নিজেকে ভালোবাসতে পারোনি। তুমি বারে বারে তাদের দরজায় কড়া নেড়েছ, অপমানিত হয়েছ, তাও ফিরে গেছো, কারণ তুমি নিজে নিজের কাছে থাকতে ভয় পাও। তুমি একা একটা ফাঁকা ঘরে নিজের নিঃশ্বাসের শব্দ শুনতে পারো না। সেই স্তব্ধতা তোমাকে গ্রাস করতে আসে। তাই তুমি অন্যের দেওয়া মানসিক অত্যাচারকেও এই ভয়ঙ্কর একাকিত্বের চেয়ে অনেক বেশি নিরাপদ মনে করেছ। তুমি ভাবছো তুমি ত্যাগী, কিন্তু আসলে তুমি নিজের দায়িত্ব নিতে ভয় পাওয়া এক পলাতক। আজ এই মাঝরাতে বিছানায় শুয়ে সিলিংটার দিকে তাকিয়ে সত্যিটা একবার বুকে হাত দিয়ে স্বীকার করো, যাকে তুমি এতদিন গভীর ভালোবাসা বলে ভুল করে এসেছো, তা আসলে ভালোবাসা ছিলই না। ওটা ছিল একটা আসক্তি। নিজের শূন্য পকেট যেমন সস্তা জিনিস দিয়ে ভরাতে হয়, তুমিও তোমার আত্মার তীব্র শূন্যতা ঢাকতে ওই মানুষগুলোর সস্তা মনোযোগ ধার করেছিলে। তুমি তাদের অবহেলার ওপর নিজের জীবনের গল্পটা লিখে ফেলেছ। তারা তোমাকে কোনোদিন খাঁচায় বন্দি করেনি, তুমি নিজেই খাঁচার চাবিটা তাদের হাতে দিয়ে মাটিতে বসে কেঁদেছ। তোমার এই যে ফুরিয়ে যাওয়া, এই যে ভেতরে ভেতরে শেষ হয়ে যাওয়া, এর জন্য তারা যতটা দায়ী, তার চেয়ে অনেক বেশি দায়ী তোমার এই তীব্র আত্মসম্মানহীনতা। তারা তোমাকে ঠিক ততটাই ব্যবহার করেছে যতটা তুমি তাদের করতে দিয়েছ। তুমি তাদের সীমানা ভাঙার অনুমতি নিজে মুখে না বললেও তোমার আচরণ দিয়ে বুঝিয়ে দিয়েছ। তুমি প্রতিবার প্রমাণ করেছ যে তোমার একটা নিজস্ব না বলার ক্ষমতা নেই। কিন্তু সবচেয়ে যন্ত্রণার অনুভূতিটা কখন হয় জানো? যখন তুমি বুঝতে পারো যে এত কিছু হারিয়েও, এত অপমান সয়েও, দিন শেষে তুমি তাদের মনস্তত্ত্বে কোনো বিন্দুমাত্র দাগ কাটতে পারোনি। তোমার এই নীরব কান্না, এই দীর্ঘশ্বাস, এই তিলে তিলে শেষ হয়ে যাওয়া তাদের কাছে স্রেফ একটা স্বাভাবিক ঘটনা মাত্র। তুমি মরে গেলেও তাদের চায়ের কাপের আড্ডায় কোনো ভাঁটা পড়বে না। আজকে এই অন্ধকার ঘরের নিস্তব্ধতায় দাঁড়িয়ে শেষবারের মতো নিজের মুখোমুখি হও। এই যে দীর্ঘ একটা পথ তুমি অন্যের হাতের পুতুল হয়ে পার করলে, এর শেষ কোথায়? তুমি কি আজীবন এই সস্তা বিকল্প হয়েই বেঁচে থাকবে, নাকি এই ভাঙা আয়নাটা এবার চিরতরে ছুঁড়ে ফেলে দেবে? কিন্তু গল্পটা এখানেই শেষ হতে পারত। তবে এই পুরো ট্র্যাজেডির সবচেয়ে নির্মম আর চূড়ান্ত অংশটা এখনো বাকি আছে, যা হয়তো তোমাকে নতুন কোনো জীবনের আলো দেখাবে না, বরং এক অনন্ত অন্ধকারের মুখোমুখি দাঁড় করিয়ে দেবে। সেই অনন্ত অন্ধকার আর কিছুই নয়, তা হলো এক গভীর নিস্তব্ধতা। ঘরের কোণে রাখা ফোনের আলোটা নিভে গেছে অনেক আগে। বাইরের রাস্তায় বৃষ্টির শব্দ এখন আরও স্পষ্ট। তুমি চোখ বন্ধ করো, কিন্তু ঘুম আসে না। তোমার চোখের পাতা জুড়েই শুধু এক ক্লান্ত মানুষের অবয়ব ভেসে ওঠে।
যে নিজের সর্বস্ব বিলিয়ে দিয়ে আজ এক জীবন্ত লাশ হয়ে দাঁড়িয়ে আছে। সবচেয়ে নির্মম রসিকতা কি জানো? কাল সকালে যখন আবার সূর্য উঠবে, পৃথিবীটা তার চেনা নিয়মে চলতে শুরু করবে। চায়ের দোকানে আড্ডা জমবে, রাস্তায় মানুষের ভিড় বাড়বে, আর সেই ভিড়ের মধ্যে কোথাও একটা ফোন আবার বেজে উঠবে। মেসেজের চেনা টোনটা শুনে তোমার হাতটা অবচেতনেই পকেটের দিকে এগিয়ে যাবে। তুমি আবার কাঁপতে থাকা আঙুলে স্ক্রিনটা অন করবে। তুমি জানো ওখানে কি লেখা আছে, তুমি জানো ওটা কোনো ভালোবাসার বার্তা নয়, ওটা আবার একটা প্রয়োজনের ডাক। ওটা সেই চাবুকের শব্দ যা তোমাকে বারে বারে মনে করিয়ে দেয় তোমার আসল জায়গাটা কোথায়। তোমার ভেতরের আত্মসম্মানটা হয়তো শেষবারের মতো চিৎকার করে বলবে, এবার তো থামু। কিন্তু তোমার ওই ডোপামিন নির্ভর আসক্ত মন, ওই একাকিত্বের ভয় তোমাকে আবার বাধ্য করবে টাইপ করতে, হ্যাঁ বলো, আমি কি করতে পারি। তুমি এই চক্রব্যূহ থেকে বের হতে পারবে না, কারণ তুমি মুক্তি চাও না। তুমি শুধু চাও কেউ একজন এসে তোমাকে মিথ্যে করে হলেও বলুক যে তুমি তাদের জীবনে দরকারি। এই সস্তা মোহটুকুর জন্য তুমি তোমার জীবনের বাকি দিনগুলোও অন্যের পায়ে উৎসর্গ করতে প্রস্তুত। তুমি নিজেকে বিলিয়ে দিতে দিতে এতটাই শূন্য করে ফেলেছ যে এখন যদি কেউ তোমাকে সত্যিও ভালোবাসতে আসে, তুমি তাকেও বিশ্বাস করতে পারবে না। আজকের পর থেকে প্রতিটা রাতে যখন তুমি একা বিছানায় শুয়ে থাকবে, এই নীরবতা তোমাকে কুড়ে কুড়ে খাবে। তুমি বুঝতে পারবে তোমার জীবনের গল্পটা তুমি নিজেই লেখনি, ওটা লিখে গেছে অন্য কিছু স্বার্থপর মানুষ, আর তুমি শুধু এক মূক অভিনেতার মতো তাদের দেওয়া চরিত্রটা অভিনয় করে গেছো। আয়নার দিকে শেষবার তাকাও। ওই কাঁচের ওপারে যে মানুষটা দাঁড়িয়ে আছে, সে আর কেউ নয়, সে তোমার নিজের হাতে খুন করা তোমার নিজস্ব সত্তা, যার শেষকৃত্য তুমি প্রতিদিন বারে বারে করো, শুধু অন্য কারোর মুখে এক চিলতে কৃত্রিম হাসি দেখার জন্য। এই অন্ধকার সত্যিটা জেনে যাওয়ার পর কাল সকালে যখন সে আবার তোমাকে ডাকবে, তুমি কি সত্যিই পারবে নিজের ভাঙা টুকরোগুলো কুড়িয়ে নিয়ে না বলতে, নাকি আবার সেই চেনা খাঁচায় নিজে গিয়ে ধরা দেবে? উত্তরটা তোমার জানা, আর সেটাই সবচেয়ে বড় ভয়।